আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন চলছে। সকালে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বোন সেলিনা ইসলাম, ভাগ্নে তুহিন, পুত্রবধূ শর্মিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে বেগম জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এদিকে প্রচণ্ড শীত উপেক্ষা করেই দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপসহীন নেত্রীর কবর জিয়ারত করছে। সবার প্রত্যাশা খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবেন তারেক রহমান। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কবর জিয়ারত, দোয়া মোনাজাত আর কোরআন খতবের মধ্য দিয়ে তারা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছে। বাদ জুমা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, আমরা যেমনটি জেনেছি যে সকালে জিয়া পরিবারের সদস্যরা বেগম জিয়ার কবর জিয়ারত করেছেন। এই মুহূর্তে আসলে সেখানকার চিত্র কেমন দেখছেন? আমরা যেমনটি আরও জেনেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বেগম জিয়ার কবর জিয়ারত করতে আসছেন। আপনি সর্বশেষ কি দেখছেন আসলে? শোকাবহ পরিবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ। খবরে যেটি বললেন যে তার পরিবারের সদস্যরা এসেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং তার বোন সেলিনা ইসলাম এসেছিলেন এবং আরও কয়েকজন পরিবারের সদস্যরা, এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদন পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনায় তারা দোয়া করেছেন। এবং তারা যখন এখান থেকে চলে যান 11টার দিকে, তখন সর্বসাধারণের জন্য এই সমাধিতে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে যদি একটু দেখায় যে এখনও দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ আসছেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে যে বেগম খালেদা জিয়ার যে এত জনপ্রিয়তা, সেটি সমাধিস্থলে এসে যারা এসেছেন তাদের কাছ থেকে সেটি জানা যাচ্ছে। এবং সাধারণ মানুষরা যারা এসেছেন তাদের মাঝে দেখলাম যে অনেক ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা এসেছেন তার বাবার হাত ধরে, মায়ের হাত ধরে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে দর্শন বা আদর্শ, সেটি নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষরা তাদের এখানে নিয়ে আসেন তাদের সন্তানদের, যেটি আমাকে জানিয়েছেন। এবং নেতাকর্মীরা এর মধ্যে অনেক সিনিয়র নেতারাও শ্রদ্ধা নিবেদন করে গেছেন। বিএনপি সিনিয়র নেতা আমানুল্লাহ আমান এসেছিলেন, বরকতুল্লাহ দুলু এসেছিলেন, রুল কবির তালুকদার দুলু, তারা এসেছিলেন। তবে তাদের সঙ্গে কথা বলে তারা গণমাধ্যমের সঙ্গে যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার এভাবে চলে যাওয়াটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তার কারণ আওয়ামী লীগ সরকারের দোষারোপ করা হচ্ছে, সে সময় তার চিকিৎসার ক্ষেত্রে যে বাধা দিয়েছিলেন আওয়ামী লীগ সরকার, সেজন্য তারা ক্ষোভ জানিয়েছেন। অর্থাৎ আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তারা আশা করেছিলেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন, এসে দলের হাল ধরবেন এবং দলটি জয়ী হয়ে সরকার গঠন করে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবেন। তো সেটি যেহেতু হয়নি, সেই হতাশা এবং কষ্টটা তো রয়েছেই। তারপরেও বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত যে কাজগুলো রয়েছে, সেগুলো তারা করার প্রত্যাশা করছেন এবং সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং তিনি সবসময় যে দেশ ও দেশের মানুষের জন্য তার যে চিন্তা, সেই চিন্তাটা এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য তার যে পরিকল্পনা ছিল, সেগুলো তারা বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন বলে জানিয়েছেন। এবং আমি যদি একটু ছোট্ট করে বলি, যখন জাইমা রহমান এবং তার পরিবারবর্গ যখন এসেছিলেন, তারা কিন্তু বেশ কিছুক্ষণ এখানে ছিলেন। এবং ফাতেমার কথা যদি আমি বলি, যে বেগম খালেদা জিয়ার তিনি একদম ছায়াসঙ্গী হিসেবে ছিলেন গৃহকর্মী ফাতেমা, তাকেও আমি দেখেছি সেই নীরবে দাঁড়িয়েছিলেন। কিছুটা আবেগঘন পরিবেশ এখানে তৈরি হয়েছিল এবং সবাই যখন চলে যায় তখন ফাতেমা কিন্তু কিছুক্ষণ এখানে নীরবে দাঁড়িয়েছিলেন। এরপরে তিনিও পরে এখান থেকে ধীরে ধীরে এখান থেকে চলে যান। তবে আমরা এখন এখানে রয়েছি এবং দেখছি যে সারা দেশ থেকে সাধারণ মানুষজন আসছেন, নেতাকর্মীরা আসছেন, সবাই তার জন্য দোয়া করছেন। এবং আপনি বলে রাখি যে এই যে সমাধিস্থলের পাশেই কিন্তু দোয়া করা হচ্ছে, কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে, তারা কোরআন খতম দিচ্ছেন। তো সব মিলে বলে রাখি, শোকাবহ পরিবেশে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা এবং দোয়া করছেন সর্বসাধারণ। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সর্বশেষ খবর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দল বিএনপির নেতৃত্ব এখন তারেক রহমানের হাতে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বের গুণ ও গ্রহণযোগ্যতা বিএনপিতে
গণমানুষের দলে পরিণত করেছে, বারবার ক্ষমতায় বসিয়েছে। এমন একটি দলকে সামনে এগিয়ে নিতে তারেক রহমানের প্রত্যয়কে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। দূর থেকে 17 বছর ভার্চুয়ালি নেতৃত্ব দিলেও এখন উপস্থিত থেকে দল পরিচালনার ক্ষেত্রে চাটুকাররা ভিড় করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ গুণীজনদের। রিপোর্ট করেছেন ফাহাদ মোহাম্মদ। ১/১১ সরকারের দমনপীড়ন এবং পরবর্তীতে শেখ হাসিনার জিঘাংসার কারণে দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকতে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2018 সালে বেগম খালেদা জিয়াকে সাজানো ও মিথ্যা মামলায় সাজা দেওয়ার পর দল পরিচালনার দায়িত্ব পড়ে তারেক রহমানের উপর। অনলাইন মাধ্যমে দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ধরে রেখেছেন ঐক্য। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের যে স্রোত নামে তা অবিস্মরণীয়। সংক্ষিপ্ত ভাষণে যে প্রত্যয়ের কথা বলেছেন তা বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবাইকে নিয়ে তিনি কাজ করবেন, সবার সহযোগিতার মাধ্যমে তিনি কাজ করবেন। এটা পুরোটাই নির্ভর করবে তিনি আসলে বাস্তবে তিনি যে কথাগুলো এখানে বলেছেন সেই কথাগুলো তিনি মানবেন কিনা। আশা করি তিনি মানবেন, মেনেই তিনি কাজ শুরু করবেন এবং বিশেষ করে এক্ষেত্রে তার দল তাকে কিভাবে সহযোগিতা করে, দল কি তার উপরে কোনো চাপ সৃষ্টি করে নাকি তাকে সহযোগিতা করে, সেটাই কিন্তু দেখার বিষয়। এইটা হচ্ছে আমার ধারণা একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা দায়িত্বশীল আচরণ করবার পরামর্শ। আই হোপ দ্যাট ইট অলসো ইনক্লুডস তার ওন পার্টি, কারণ ওনার পার্টিরও দায়িত্বশীল আচরণের একটা প্রয়োজন আছে। আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনেছি, সেগুলোকে অ্যাড্রেস করলে আরও ভালো হতো। এনিওয়ে, তো আমি ওই রেসপন্সিবিলিটির জায়গাটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, এবং একই সাথে আমার ধারণা বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপগুলো আছে, ব্যুরোক্রেসি আছে, আর্ম ফোর্সেসের লোক আছে, আপনার সবার সহায়তাই লাগবে। এই বিভিন্ন গোষ্ঠীগুলোর সহায়তাই হচ্ছে গিয়ে তিনি হয়তো আশা করছেন। অতীতের হাওয়া ভবনকে ঘিরে ঘুষ দুর্নীতির অপবাদ খোঁচানো, নেতাকর্মীদের চাটুকারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে তারেক রহমানকে বলিষ্ঠভাবে শক্ত হাতে নেতৃত্ব চালিয়ে নিতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি অবশ্যই পূর্বের যে হাওয়া ভবনের লেগেসি এটা তিনি নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসবেন না। সেটা হলে তো বিএনপির রাজনীতির জন্য এটা হবে আরেক ভয়াবহ অধ্যায়। এইটা নির্ভর করবে যে ওনার পার্সোনালিটির উপরে। যদি তিনি চাটুকারদের কথা মতো চলা শুরু করেন তাহলে কিন্তু তিনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, তাকে ব্যর্থতার দিকেই যেতে হবে। মানুষ আসলে এখনো খুব ভালোভাবে তারেক রহমানকে অ্যাজ আ পার্সন জানার সুযোগ খুব একটা হয়নি। সো প্রথমত সেই সুযোগটা তৈরি করতে হবে। এটা একটা প্রজেকশনের একটা ব্যাপার আছে, যে বাকি দলগুলো বিএনপিকে একটা সার্টেন ওয়েতে প্রজেক্ট করার চেষ্টা করবে, বিএনপি বাকি দলগুলোকে একটা সার্টেন ওয়েতে প্রজেক্ট করার চেষ্টা করবে এবং মানুষজনের কাছে বিক্রি করার চেষ্টা করবে যে কোন প্রজেকশনটা রাইট। জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সব দলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে ইঙ্গিত তারেক রহমান দিয়েছেন তার বাস্তবায়ন হলে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মত দেন রাজনৈতিক বিশ্লেষক এই শিক্ষকরা। তারেক রহমানকে একদিকে জুলাইকে উনি কোনোভাবেই ডিজোন করতে পারবেন না। নির্বাচন পরবর্তী সময়ে আমার রাজনৈতিক সামাজিক জীবনের চেহারাটা কীরকম হবে, অর্থনীতি ঠিকভাবে চলবে কিনা, সেই শঙ্কাটাও ওনাকে হচ্ছে গিয়ে অ্যাড্রেস করতে হবে। মানে এই দুইটাকে উনি কীভাবে পারফেক্টলি ব্লেন্ড করতে পারবেন, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষের কাছে সহজবোধ্য ভাষায় যাতে মানুষ রিলেট করতে পারে, সেইটা আমার ধারণা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। আমরা তার মধ্যে যে পরিবর্তনের যে বিষয়টা দেখেছি, যে ওনার যে আত্মসংশোধনের যে বিষয়টা আমরা দেখেছি, এ থেকে তো আশাবাদী হওয়ার যায় যে তিনি হয়তো মানে ওই রকম রাজনীতিবিদ হবেন না যাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল থাকবে না। আসন্ন নির্বাচনে বিভিন্ন আসনে নমিনেশনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের শৃঙ্খলায় রাখা হবে তারেক রহমানের জন্য অন্যতম চ্যালেঞ্জ, এমনটাই বলছেন দুই রাজনৈতিক বিশ্লেষক। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, আজকে তো শোক দিবসের শেষ দিন এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে খালেদা জিয়ার জন্য। তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে হয়তো কিছুক্ষণের মধ্যে তার যদি কোনো কর্মসূচি থেকে থাকে তাহলে সেটি আমরা জানতে পারবো। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাষ্ট্রীয় শোকের আজকে তৃতীয় দিন এবং শেষ দিন, এবং আজকের দিন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান
বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে এবং গুলশান কার্যালয়েও আমরা লক্ষ্য করেছি আজকেও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং যে শোকের কারণে মূলত কালো পতাকা উত্তোলন করে রাখা হয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে দলীয় শোকের চতুর্থ দিন এবং দল থেকে যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে, এই শোকের মধ্যে মূলত দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কালো ব্যাজ ধারণ এবং এর সাথে বিভিন্ন জেলা এবং মহানগর এবং বিভিন্ন যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে মূলত দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে এবং আগামী আরও 3 দিন সেটি করা হবে এবং কোরআন খতমেরও ব্যবস্থা রাখা হচ্ছে এবং জেলা যে কার্যালয়গুলো রয়েছে দেশের বিভিন্ন জেলা কার্যালয় বিএনপির, সেই কার্যালয়গুলোতে মূলত শোক বই খোলা হয়েছে। সেখানেও মূলত শোক বইতে স্বাক্ষর চলছে এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর কর্মসূচি মূলত গতকাল শেষ হয়েছে। 30 এবং 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 44টি দেশের বিভিন্ন হাই কমিশন এবং দূতাবাসের কূটনীতিকবৃন্দ, রাষ্ট্রদূত সহ বিভিন্ন কূটনীতিক কর্মকর্তারা সেই শোক বইতে স্বাক্ষর করেছেন এবং বিভিন্ন দূতাবাস হাই কমিশনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে সামাজিক মাধ্যমে। এবং আমি জানিয়ে রাখতে চাই, গতকাল শেষ দিনে শোক জানাতে এসেছিলেন আমেরিকার রাষ্ট্র দূতাবাসের যিনি কর্মকর্তা রয়েছেন মেরিয়ান ট্রেসি জ্যাকবসন, তিনি মূলত এসেছিলেন এবং এর সাথে ইরানি রাষ্ট্রদূত এসেছিলেন মূলত শোক জানাতে। তো এ বাদেও দলীয় বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারাও গতকাল শোক জানিয়েছেন। তো এই ছিল গুলশানের চেয়ারপারসন অফিস থেকে সর্বশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। শেষ হবে 4 জানুয়ারি। টাঙ্গাইলে মনোনয়ন যাচাই বাছাই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, টাঙ্গাইলের বিভিন্ন আসনে এ পর্যন্ত মনোনয়ন বাতিল ও বৈধ ঘোষণার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? জাতীয় যে সংসদ নির্বাচন চলছে, তো টাঙ্গাইলের মোট আজকে আসন টাঙ্গাইলের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেই শেষ দিন কিন্তু আমরা 65 জনের একটি তালিকা পেয়েছিলাম। সেই 65 জনের তালিকায় 65 জন প্রার্থীর তালিকায় যাচাই বাছাইয়ের কাজ যথারীতি আজ সকাল থেকে শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ সকাল 10টা থেকে কিন্তু এই যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ আমাদের কাছে তথ্য রয়েছে, সেই তথ্য মতে টাঙ্গাইলের 1 এবং 2 আসন, টাঙ্গাইলের 1 মধুপুর এবং ধনবাড়ির আসন এবং টাঙ্গাইল 2 গোপালপুর এবং ভুয়াপুর যে সংসদীয় আসন, এই আসন দুটির যাচাই বাছাই সমাপ্ত হয়েছে এবং যেহেতু নামাজের পরে পরবর্তী আরো 2টি আসনের যাচাই বাছাই কাজ শুরু হবে। এই 2টি আসন হচ্ছে টাঙ্গাইল 3 ঘাটাল এবং টাঙ্গাইল 4 কালিহাতী। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মধুপুর এবং ধনবাড়ির যে আসনটি রয়েছে, এই আসনে মোট 7 জন প্রার্থী ছিল। সেই 7 জন প্রার্থীর মধ্যে 3 জনের প্রার্থী তা নানা কারণে তারা বাতিল হয়েছে, এটুকু আমরা জানতে পেরেছি। এদিকে টাঙ্গাইল 2-এ যে 5 জন প্রার্থী ছিলেন, সেখানে একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী, উনি সঠিক নিয়মে মনোনয়নপত্র যে বিরোধিত হয়, হয়তো ওখানে তার ভুল হয়েছিল, সেই কারণে যাচাই বাছাই বাদ করেছে। এই ব্যাপারে আমরা বিস্তারিত হয়তো পরবর্তীতে আরো জানতে পারবো। তাছাড়া আরেকটি বিষয় আপনি জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে যেহেতু রাষ্ট্রীয় একটি শোক চলছে, সেই কারণে এখানে যারা প্রার্থীরা আসছেন তারা কিন্তু অনেক কর্মী সমর্থক নিয়ে আসছেন না, 2-4 জন কর্মী সমর্থক নিয়ে তারা এই সভাকক্ষে আসছেন এবং যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিচ্ছেন। তো
দর্শক, টাঙ্গাইল থেকে আমরা জানছিলাম মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর। সারা দেশে জেঁকে বসেছে শীত। নতুন বছরের শুরু এবং পৌষের মাঝামাঝিতে শীতে বিপর্যস্ত জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় পঞ্চগড় ও দিনাজপুরে শীতের প্রকোপ বেশি। এছাড়া গাইবান্ধা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বেশি কষ্টে রয়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে ছোট বড় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এতে বিপাকে পড়ছে চালক ও পথচারীরা। ঘন কুয়াশা ও শীতের তীব্র দাপটে গরম কাপড়ের অভাবে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদি হাসান। মেহেদি, বেশ কয়েকদিন যাবত তো আমরা শৈত্যপ্রবাহ দেখছি। আবহাওয়া অধিদপ্তর আসলে এই শীতের প্রকোপ বা আবহাওয়ার সর্বশেষ কি বলেছে? আপনার কাছে কি তথ্য আছে? শোভন, আপনি যখন আমার সাথে কথা বলছেন তার কিছুক্ষণ আগেই কিন্তু সূর্য কিছুক্ষণ উঁকি দিয়ে আবার মুহূর্তেই মিলিয়ে গিয়েছে। আবহাওয়া অফিস থেকে যেটি বলছে, এই যে সূর্যের দেখা না মেলায় গত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু যেই ভূপৃষ্ঠ সেটি উত্তপ্ত হচ্ছে না, যার কারণে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়ে গিয়েছে, বেশি অনুভূত হচ্ছে শীত। আপনি জানেন যে এবার জানুয়ারি মাস কিন্তু শীতলতম মাস এবং এই সময়ে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে শীতের যে প্রকোপ সেটি বৃদ্ধি পায়। আবহাওয়া অফিস থেকে যেটি বলছে যে গত বেশ কয়েকদিন যাবৎ যে শীতের তীব্রতা এবং একই সাথে কুয়াশার যে ঘনত্ব সেটি থাকবার কারণে শীতের তীব্রতা বেড়েছে। এই যে শীতের তীব্রতা এবং সেখান থেকে কুয়াশার যে ঘনত্ব সেটা কমে এসেছে গেল 2 দিনে, কারণ কিছুটা সূর্যে দেখা মিলেছে। তবে রাতের স্থায়িত্ব বেশি হওয়ায় এবং দিনে কিন্তু এই শীতের যে তীব্রতা সেটি খুব একটা যে কম বেশি সেটা টের পাওয়া যাচ্ছে না। তবে আবহাওয়া অফিস আরও একটি দুঃসংবাদ জানিয়েছে যে আগামী 4 এবং 5 তারিখের পরে এই যে শৈত্যপ্রবাহ আসতে পারে এবং তখন শীতের যে প্রকোপ সেটি বৃদ্ধি পাবে এবং একই সাথে কুয়াশার ঘনত্ব সেটিও বৃদ্ধি পাবে, এমন একটি সম্ভাবনা দেখছেন। এই মুহূর্তে যারা শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন এবং শীতবাহিত রোগ থেকে তারা যেন মুক্ত থাকতে পারেন তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আবহাওয়ার যে পরিস্থিতি সেটি হচ্ছে শীতের যে প্রকোপ বা কুয়াশার যে ঘনত্ব সেটি 4 এবং 5 তারিখে আরও বেশি বাড়তে পারে। শোভন। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে জানছিলাম শীতের খবর। বাজারে বেড়েছে শীতকালীন সবজির দাম। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়ে মূলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে শিম বিক্রি হচ্ছে 70 টাকায়। তীব্র শৈত্যপ্রবাহের কারণে বাজারে সবজির দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। এদিকে পেঁয়াজের দাম আবারও বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। ধানের মৌসুমেও প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। মোটা চালের দাম কেজিতে বেড়েছে 3 টাকা। সরু চালের দাম কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। আমরা বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে তার সাথে যুক্ত হচ্ছি। সেলিম, বেশ কয়েকদিন যাবত তো আসলে চালের দাম বৃদ্ধি পেয়েছে। ভরা মৌসুমে আসলে চালের দামের বাড়তি দরের পেছনে আসলে ব্যবসায়ীদের যুক্তি কি, ভোক্তারা কি বলছে, আর এছাড়া শীতের সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম আসলে কেমন দেখছেন? শোভন, আমি যদি শীতের সবজি নিয়ে কথা বলি, আসলে গত কয়েকদিন ধরে আমাদের সহকর্মী মেহেদি যেটা জানালেন যে গত কয়েকদিন ধরে কিন্তু আসলে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এতে করে কৃষকের ফসলের মাঠে সবজির আবাদে তেমন একটা ক্ষতি না হলেও সরবরাহ কিন্তু বড় ধরনের সংকট তৈরি হয়েছে। আর এই সরবরাহ সংকটের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সবজির দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছে। আমরা জানি যে এই শীতকালীন সবজি আসার পর কিন্তু শীতের সবজির দাম কিন্তু
অনেকখানি কমে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে সেই সবজির দাম গত এই এক সপ্তাহে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আমি যদি বলি যে কোনটা দাম কত বেড়েছে, যেমন গত সপ্তাহে যে মূলা বিক্রি হতো 25 থেকে 30 টাকায়, সেটি আজকে বিক্রি হচ্ছে 40 টাকায়। 60 টাকার বেগুনের দাম উঠে গেছে আসলে আজকে 80 টাকায়, এবং 40 টাকার শিম কিন্তু হবে আজকে 60 থেকে 70 টাকায়। এছাড়া 60 থেকে 70 টাকায় যে শসা বিক্রি হতো সেটি আজকে কিন্তু হবে 80 থেকে 100 টাকা কেজিতে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি যেটির দাম সবচেয়ে কম নেমেছিল, সেটি কিন্তু 20-25 টাকায় যেটি বিক্রি হতো সেটি আজকে বিক্রি হচ্ছে 40 টাকায় আসলে প্রতি পিসে, যেটি বড় পিস। এছাড়া 10 টাকা বেড়ে পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। মরিচের দামটা বেশ খানিকটা বেড়েছে, 60 টাকার মরিচ আজকে দাম উঠেছে 90 টাকা পর্যন্ত। গাজর বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে। এদিকে আপনি জানেন যে এখন কিন্তু আসলে আমনের মৌসুম, এবং এই সময় কিন্তু চালের দাম স্বভাবতই কম থাকার কথা, কিন্তু আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহে চালের দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। তবে আসার কথা এই সপ্তাহে কিছুটা কমেছে। যেমন মোটা চাল গত সপ্তাহে যেটি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, সেটি আজকে বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকায়। এছাড়া 58 টাকার বিয়ার 28 কিন্তু আজকে বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। পোলার চালটার দাম কিন্তু অনেকখানি বেড়ে গেছে। পোলার চালের দাম গত এক সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে 20 টাকা বেড়ে আজকে কিন্তু পোলার চালের দাম উঠেছে 135 থেকে 40 টাকা কেজিতে। এছাড়া নাজির শাল দাম কিন্তু 70 থেকে 80 টাকায় আসলে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি এবং সোনালিকা মুরগির দামও কিছুটা বেড়েছে। যেমন গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হতো 150 থেকে 155 টাকা কেজি ধরে, আজকে সেটি বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকায়। এছাড়া সোনালিকা মুরগি যেটা 250 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু 280 টাকা দাম উঠেছে। চিনির দাম কিন্তু বেশ খানিকটা কমেছে। চিনির দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকা পর্যন্ত কমে 95 টাকার চিনি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 105 টাকা কেজি দরে। এছাড়া মশলার দামের মধ্যে এলাচি কিন্তু 4200 টাকা যেটি বিক্রি হতো, সেটি কিন্তু 4800 টাকা চলে এসেছে। এছাড়া কিশমিশ এবং আলু বোখারার দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। এগুলোর দামও প্রায় 200 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো সুমন, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। এই ছিল মধ্যাহ্নের খবরে। দুপুর 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।